প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। এখন শুরু করছি তৃতীয় অংশ। প্রতিহিংসার চূড়ান্ত প্রদর্শন করছে সে। প্রাণে হয়তো মারবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে যে পঙ্গু হয়ে যাবে এ নিয়ে সন্দেহ রইল না জেমির। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল এবং সক্রিয়ও হলো। হাতল ধরে টেনে দরজা খুলবার প্রয়াস পেল গ্রেগ। শব্দ শুনে বোঝা গেল, কিন্তু সম্ভবত ঠান্ডায় অসাড় হয়ে যাওয়া আঙুলের কারণে খুলতে পারছে না। এর চেয়ে মোক্ষণ সময় আসবে না ভেবে তৎক্ষণাৎ লাফ দিল জেমি। পলকে দুই কদম ফেলল ও টিমবটের সঙ্গে ব্যবধান ঘুচিয়ে ফেলল মুহূর্তে। এত মার খাওয়ার পর জেমির এমন ক্ষিপ্ততায় খুব অবাক হলো টিমবট। চমক সামলে নেওয়ার সময় পেল না। কিছু বুঝে উঠবার আগেই জেমিকে সামনে দেখতে পেল। বাম হাতের তালু দিয়ে টিমবটের চিবুকে ধাক্কা মারল জেমি। অন্য হাতে জোরালো আঘাত করল লোকটার কবজিতে। হাড় ভাঙবার অদ্ভুত শব্দ হলো। ঘরের বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল টিমবট। মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, চোখে আতঙ্ক ফুটে উঠল। কিন্তু তাকে ব্যথা হজম করবারও সময় দিল না জেমি। গায়ের জোরে ধাক্কা মারল। প্রায় উড়ে গিয়ে জজ মিলসের উপর পড়ল টিমবট। পরক্ষণে দুজনেই গিয়ে পড়ল আগুনের উপর। ফলাফল দেখবার অপেক্ষা করেনি জেমি, বরং দরজার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছে তখনই। গ্রেগ যখন দরজা খুলে ভিতরে একটা পা রেখেছে, ঠিক সেই মুহূর্তে দরজার উপর গিয়ে পড়ল জেমি। ভারী কাঁধের ধাক্কা এবং গতির কারণে কবাট থেকে খুলে গেল দরজা। গ্রেগের মুখের উপর গিয়ে পড়ল, সঙ্গে জেমিও। হুড়মুড় শব্দে ভাঙল দরজা। প্রায় উড়ে গিয়ে শুভ তুষারের উপর ভূপতিত হলো গ্রেগ। তার ঠিক উপরে এসে পড়ল জেমি। হাসড়ে পাশড়ে উঠে দাঁড়ালো। উঠবার সময় হাঁটু দিয়ে প্রায় গুড়িয়ে দিল গ্রেগের চিবুক। জ্যান্তব চিৎকারটাকে গ্রাহ্য না করে ঝাঁপ দিল পাহাড়ি ঢাল বরাবর। শরীরে গড়ান তুলে সরে এলো। কয়েক ফুট আসবার পর উঠে দাঁড়ালো জেমি। পরিমরি করে ছুট দিল বনের উদ্দেশ্যে। কেবিন থেকে 20 গজ দূরে বনের শুরু। পিছনে চিৎকার করল কেউ। যন্ত্রণাকাতর গোঙানিও শোনা গেল। তীব্র খিস্তির ঝড় উঠল। আলগা তুষারে বুট দেবে যাওয়ায় হোঁচট খেল জেমি। হুমড়ি খেয়ে পড়ে গেল। কিন্তু আতঙ্ক তাড়া করেছে ওকে। থামা যাবে না। যেভাবে ওকে বনে গিয়ে ঢুকতে হবে, নইলে এক গুলিতে কম্ম সাবার করে ফেলবে প্রতিপক্ষ। নিরস্ত্র অবস্থায় খোলা জায়গা ওর জন্য সেফ জল্লাদের ময়দান। পুরো উঠে দাঁড়ানোর চেষ্টায় গেল না জেমি, বরং শরীর উঁচু করে ছুটল আবার। হামাগুড়ি দিয়ে এগোলো কয়েক গজ, কিন্তু ফের হোঁচট খেল। দুহাত দূরে গিয়ে আছড়ে পড়ল। ঢাল ধরে গড়িয়ে গেল শরীর। এক গাছের গোড়ায় এসে থামল। গাছের গুড়ি ধরে ঝটিতে উঠে দাঁড়ালো। ক্লান্ত বিধ্বস্ত দেহে ছুটে আসায় হাঁপিয়ে উঠেছে। উত্তেজনাও শ্রান্তির আরেক কারণ। শক্তি নিঃশেষ হয়ে গেছে। গাছের গুড়ির সঙ্গে শরীর ঠেকিয়ে দাঁড়ালো জেমি। হাঁফড়ের মতো ওঠানামা করছে বুক। একটু বিশ্রাম না নিলেই নয় এখন। নিঃশ্বাসের সঙ্গে বুকে ব্যথা অনুভব করছে, কিন্তু গ্রাহ্য করল না। ব্যথা হোক, আগে তো বুক ভরে শ্বাস নিক। ছুটতে গেলে শুরু হবে ভয়ঙ্কর ব্যথা। বিশেষ করে মাটিতে হুমড়ি খেয়ে পড়বার সময় প্রতিবার ব্যথা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল বুকের খাঁচায় ছুরি চালিয়েছে কেউ। চারপাশ একবার দেখে নেয়া দরকার মনে করে দৃষ্টি চালালো জেমি। কিন্তু ফুলে ওঠা চোখের কারণে ঠিকমতো দেখতে পাচ্ছে না। এতটাই ফুলে গেছে, প্রায় বুঝে গেছে 2 পাপড়ি। চোখ খুলতে পারছে না। যে কোনো সময়ে শত্রুরা এসে পড়তে পারে। এবার আর দয়াবাদ ধৈর্য নাও দেখাতে পারে। বিশেষ করে ও যেহেতু পালানোর চেষ্টা করেছে। দূর থেকে একটা গুলির
গুলি করলেই হবে। তবে টাকা ও জমির ডিড হাতানোর জন্যে ওকে লাগবে। মাথা ঠান্ডা রেখে হয়তো পায়ে গুলি করে আহত করবে ওকে। যাই হোক, এখান থেকে সরে পড়তে হবে। তাগিদ অনুভব করছে জেমি ট্র্যাভেলিয়ন। কোনো ক্রমেই আর ধরা পড়া চলবে না। হাতড়ে আরেকটা গাছ পেল জেমি, এগোলো। তারপর আরও একটা। গন্ধ পেয়ে বুঝতে পারছে অ্যাসপেন বনে চলে এসেছে। ঘোড়াটা রয়ে গেছে। চকিতে মনে পড়ল ওর, ওটাকে খুঁজে পায়নি শত্রুরা। যদি কোনোভাবে ঘোড়ার কাছে যেতে পারে। মনে নতুন আশা নিয়ে যাত্রা করলো জেমি, কিন্তু ঠিকমতো চোখে দেখতে পাচ্ছে না। উপরন্তু ঝড়ো বাতাস বেড়ে গেছে। শুভ তুষারের ঝড়ে দৃষ্টি চলছে না। ঠান্ডার কামড় তো আছেই। এটাই বরং বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তীব্র শীতে কাঁপতে শুরু করেছে। দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। সেফ চলাফেরার মধ্যে আছে বলে কাবু হয়ে পড়েনি। প্রায় অন্ধের মতো এগোচ্ছে ও। যতটা না ঘোড়াটাকে খুঁজে পাওয়া, যেহেতু ঠিক কোন দিকে যাচ্ছে না জানে না, অনুমানের উপর নির্ভর করতে হচ্ছে। বরং শত্রুদের সঙ্গে দূরত্ব তৈরি করবার ইচ্ছে থেকে কখনো ছুটছে, কখনো হাঁটছে। অস্পষ্ট দৃষ্টিশক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ঠান্ডা কিছুটা হলেও চোখের ফোলা কমিয়ে দিয়েছে বলে পাপড়ি দুটো খুলতে পারছে এখন। কয়েকবার হুমড়ি খেয়ে পড়ে গেল, হোঁচট খেল দুবার, কিন্তু প্রতিবারই খাড়া হলো এবং আবার এগোলো। দাঁতে দাঁত চেপে সব ব্যথা হজম করছে। পড়ে যাওয়ার পড়ে যাওয়ায় ও একবার গাছের গুড়ির সঙ্গে ঠোকর খাওয়ায় পাঁজরের ব্যথা নতুন করে অনুভব করেছে। সন্দেহ করছে একাধিক হাড় ভেঙে গেছে। নাকে লাগাতার ব্যথার অস্তিত্ব সন্দেহ যোগাচ্ছে সেখানে ক্ষুদ্র হাড় ভেঙেছে বা চির ধরেছে। শারীরিক অসুবিধা বা ভোগান্তি ওকে যতই কাবু করুক বা ভোগাক, এ মুহূর্তে কোনোটাই গুরুত্বপূর্ণ ভাবছে না জেমি। বরং নিরাপদ কোথাও সরে যাওয়াকে আপাতত লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে এবং সে অনুযায়ী প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। পড়ে গিয়েও অসামান্য মানসিক দীর্ঘতার কারণে ঠিকই উঠে দাঁড়াচ্ছে এবং ফের এগোচ্ছে। স্লোথ হয়ে গেছে গতি, ক্লান্তিতে পর্যদস্ত। শরীর আর মনে সমন্বয় নেই। যেহেতু শরীর হাল ছেড়ে দিতে চাইছে, কিন্তু প্রত্যয়ী মন ঠিক এগোতে চাইছে। মাটি থেকে মুঠো ভরে তুষারকণা তুলে নিয়ে শরীরের নানা ক্ষতে হালকাভাবে ঘষল জেমি। ব্যথা না কমুক, ফোলা অন্তত কিছু কমবে। তারপর পাশের কচি অ্যাসপেন গাছের সরু ডাল আঁকড়ে ধরে নিজেকে দাঁড় করালো। বিস্ময়কর হলেও দিগ্ভ্রান্ত হয়নি ও। যেভাবে হোক ঠিক পথে এগোচ্ছে। নিশ্চিত জানে না জেমি, তবে মনে হচ্ছে ঠিক পথে যাচ্ছে। কেবিনটা এ মুহূর্তে হাতের ডানে, ঢালের বেশ উঁচুতে। ছোট্ট শেড, যেখানে রোয়ানটাকে রেখে এসেছিল, ওটা এখন সামনে, ঢালের আরো নিচুতে। ঠিক কত নিচুতে? 20 গজ। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ওর, পায়ে বল পাচ্ছে না। হাঁটা বা দৌড়ানো অসম্ভব মনে হচ্ছে। ভাগ্যিস যে গাছগুলো ছিল, নইলে হয়তো অনেক আগেই ক্ষান্ত হতো। একটার পর একটা গাছ আঁকড়ে ধরে এগিয়ে চলল। তবে গতি ধীর হয়ে গেছে এখন। অনুমানের চেয়ে বেশি পথই পাড়ি দিতে হলো। 30 গজের কম হবে না। অধৈর্য হয়ে উঠবার আগেই সেরে পৌঁছে গেল ও। দরজা ঠেলে ভিতরে ঢুকতে রাজ্যের স্বস্তি অনুভব করলো সারা দেহে। আহ, কষ্টটা সার্থক হয়েছে। পেটে রোয়ানের মুখের খোঁচা খেয়ে বুঝলো ওকে দেখে ঘোড়াটাও খুশি হয়েছে। হুড়মুড় করে পড়ে গেল জেমি। পায়ের উপর দাঁড়াতে পারছে না। কষ্টে সৃষ্টে দরজাটা ঠেলে বন্ধ করে দিল। ঝড়ো বাতাস আর ঠান্ডা ঢুকতে থাকলে এখানে পড়ে থাকা অবস্থায় মারা পড়বে। শেডের ভিতরটা গরম নয়, বরং যথেষ্ট ঠান্ডা, কিন্তু নিরাপদ। হ্যাঁ, নিরাপদ। এটাই বোধহয় এখন বড় ব্যাপার। কিন্তু কতক্ষণ? তিনজন লোক থাকবার পরও নিশ্চয় বসে থাকবে না জজ মিলস।
লোকজন নিয়ে বেরিয়ে পড়বে সে, হন্য হয়ে খুঁজবে। তুষারের বুকে পরিষ্কার চিহ্ন ফেলে এসেছে জেমি। অন্য সময় হলে অনায়াসে অনুসরণ করতে পারত ওরা, কিন্তু ঘন হয়ে তুষার পড়ছে বলে মিনিট কয়েকের মধ্যে নিশ্চয় সেই চিহ্ন চাপা পড়ে গেছে। তবে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না, সময় লাগবে। ট্র্যাকিংয়ে কিছু জ্ঞান চারজনের কারো আছে। সেক্ষেত্রে বলা যায় সমস্যা হলেও ঠিক ওর পিছু নিয়ে চলে আসতে সক্ষম হবে শত্রুরা। তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলে যেতে হবে। যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে মিলসরা। শরীরের যা অবস্থা, উপত্যকা পাড়ি দিতে সক্ষম হবে ও। পথ কম নয়, মাইল 2 তো হবেই, বেশিও হতে পারে। সমান পথ হলে কথা ছিল না। সেফ ঘোড়ার পিঠে টিকে থাকতে পারলেই চলতো, কিন্তু চড়াই উতরাই পেরোতে হবে। কাজটা সহজ হবে না। অবশ্য এখন কোনো কিছুরই পরোয়া করে না জেমি। বিলক্ষণ বুঝতে পারছে এবং জোর তাগিদও অনুভব করছে। যেভাবে হোক এখান থেকে সরে পড়তে হবে এবং নিরাপদ একটা আশ্রয় খুঁজে নিতে হবে, যেখানে ধকল সামলে নেয়ার সময় পাবে, ক্ষত ও ভাঙচুরের চিকিৎসা করাতে পারবে এবং তীব্র ঠান্ডা থেকে বাঁচবে। এমন জায়গায় যেতে হবে। রুক্ষ বা পাহাড়ি এলাকা পেরিয়ে গেলে, বিশেষ করে দীর্ঘ ওই উপত্যকা পাড়ি দিতে পারলে শেষ চাহিদাটা মিলবে। ঠান্ডায় ঠাঁই নেয়ার মতো জায়গা পাবে অনেক। উঠে দাঁড়ালো জেমি। রোহানের শরীরে ভর দিয়ে স্যাডলের পেটি টাইট করলো। এবার দরজা মেলে ঘোড়াকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। হাসড়ে পাশড়ে উঠে বসলো স্যাডলে। মাথা নিচু রেখে তুষার ঝড়ের মধ্যে ঘোড়াকে চালনা করলো। রোহানটা বোধ হয় সওয়ারের বিপর্যস্ত অবস্থা বুঝতে পেরেছে, কারণ প্রচণ্ড ঝড়ের মধ্যে বেরিয়ে পড়তেও আপত্তি জানালো না। অথচ অন্য সময় হলে তাই করত। ঝড়ের তাণ্ডব ছাপিয়েও পেছনে পাহাড়ের উপর থেকে জজ মেজদের হাঁকডাক কানে আসছে। অ্যাসপেন বন ছাড়িয়ে উপত্যকায় চলে এলো শত্রুপক্ষ। চেঁচামেচিতে বোঝা গেল শেডটাও খুঁজে পেয়েছে। ঘোড়াকে হাঁটাচ্ছে জেমি। অনুসরণ করে আসা শত্রুদের পাত্তা দিচ্ছে না তেমন। আসুক, কয়েকশো গজ দূরত্ব তৈরি করতে সক্ষম হয়েছে। এখনই ধরা পড়ছে না। উপত্যকা পেরিয়ে গেলে দূরত্বটা আরও বাড়বে। ঝড়ের কারণে ধীর গতিতে হলেও টানা এগিয়ে চলেছে জেমি। কিন্তু শত্রুরা এত নিশ্চিন্তে এগোতে পারবে না, যেহেতু ওর ফেলে যাওয়া চিহ্ন খুঁজে বের করতে হবে। উপত্যকা পেরিয়ে গেলে দূরত্বটা আরও বাড়াতে পারবে। যেখানে বাতাস কম, তুষারঝড়ের তাণ্ডবও কম। তাই ঘোড়াও ছোটাতে সক্ষম হলো জেমি। কখনো সেফ হাঁটাচ্ছে, বন্ধুর টেইল ধরে এগিয়ে চলল। বরফ ও তুষারে ঢাকা পড়ে যাওয়া উপত্যকা পেরিয়ে গেলে বন্ধুর জমি পড়বে। সেখানে পাহাড়ি একটা গুহা আছে। ঝড়ের মধ্যে হলেও জেমি আশা করছে জায়গাটা খুঁজে পাবে। ও যদি নাও ঠাউর করতে পারে, রোয়ানটা বোধহয় ঠিকই পারবে, যেহেতু আগেও কয়েকবার এখানে এসেছে ওরা। এসব ক্ষেত্রে চার পেয়ে জন্তুদের ভুল হয় না। পেছনে নিশ্চিত মৃত্যু ধেয়ে আসছে, আর সামনে তুষার ঝড় ও ঠান্ডার নিষ্ঠুর ও হিংস্র তাণ্ডব ছাড়াও রয়েছে বন্ধুর দুর্গম পথ। পরিস্থিতির কারণে ওই পথ পাড়ি দেয়া কঠিন হয়ে পড়েছে, কিন্তু তবুও পেছনে ধেয়ে আসা মানুষগুলোর হাতে নিজের ভাগ্য বা পরিণতির বিবেচনায় ক্ষীণ হলেও একটা সম্ভাবনা আছে। জেমি মনে করে কখনো কখনো মানুষরূপী শত্রুর চেয়ে বরং বিরূপ প্রকৃতিকে হারানো সহজ। ঘাড় ফিরিয়ে ক্ষণিকের জন্য পিছনে তাকালো। অন্ধকারে ক্ষীণ আভা চোখে পড়ল। একটা আলোকিত জানালা যেন। আড়ষ্ট হাতে স্কাবার্ড থেকে রাইফেল তুলে নিল জেমি। ঠান্ডায় প্রায় অসাড় হয়ে যাওয়া হাতে শক্ত করে ধরল রাইফেল। তারপর জানালা বরাবর পরপর 3টা গুলি পাঠিয়ে দিল। রাইফেল স্কাবার্ডে ফেরত পাঠিয়ে অন্ধকারে ঘোড়া চালনা করলো এবার। পুরোপুরি অন্ধকার নয় টেইল, বরং তুষারের কারণে এক ধরনের ম্লান আলো তৈরি হয়েছে। পথ চলা যাচ্ছে। দেদার মার খেয়েছেও, বিপন্ন ও বিধ্বস্ত অবস্থায় পালিয়ে এসেছে, কিন্তু রাইফেলের গুলি চালিয়ে একটা মেসেজও দেয়া গেছে শত্রুদের। এটা এক ধরনের উদ্যত্ত অহংকার, প্রতিবাদ।
জজ টেন্ডি মিলস ওকে পিটিয়ে যত সুখী পাক না কেন, হরিষে বিষাদের মতো এও মনে রাখতে হবে যে জেমি ট্যাভেলিয়ানকে মোটেও টলানো যায়নি, বরং অসামান্য দীর্ঘতায় সব অত্যাচার সহ্য করে গেছে। মিলস ওকে বাগে পেয়েও পেটের খবর বের করতে পারেনি, উল্টো ঠিক জাল কেটে বেরিয়ে গেছে। মিলস এখন জেনে গেছে বয়সে যতই কাঁচা হোক, জেমি টেভিলিয়ানকে এত সহজে হারানো যাবে না। 3. কনকনে ঠান্ডা। এত তীব্র ঠান্ডা প্রবল শীতও পড়ে কিনা সন্দেহ। বিপর্যস্ত শরীরের কারণেই বোধ হয় শীতের তীব্রতা মারাত্মক মনে হচ্ছে জেমির কাছে। স্যাডেলের মধ্যে মাথা গুজে রাখতে পারলে ভালো হতো, কিন্তু পারছে না। বুনো ইন্ডিয়ান টেইলটা খুঁজে পেতে হবে। এমনকি পরিষ্কার আবহাওয়ায়ও ওটা ঠিকমতো চোখে পড়ে না। আর এখন তো খুঁজে না পাওয়ার সম্ভাবনাই 16 আনা। নিজের উপর না থাকলেও রোয়ানের উপর পূর্ণ মাত্রায় ভরসা রয়েছে জেমির। যেহেতু আগেও কয়েকবার এখানে এসেছে, আশা করা যায় ঠিকই টেইল খুঁজে পাবে ঘোড়াটা। যদি একটা যদি আছে, যদি ঘোড়াটা ভেবে থাকে ইন্ডিয়ান টেইল ধরে সেই গুপ্ত গুহায় যাবে সওয়ার। ঝড়ো বাতাস সরাসরি মুখে আঘাত করছে। নিঃশ্বাস নেয়ার সময় মুখ নিচু করতে হচ্ছে জেমিকে। কোটের কিনারার পেছনে নিয়ে যাচ্ছে মুখ আর চিবুক, নইলে শ্বাস নিতে পারছে না। উড়ন্ত তুষার নিঃশ্বাসের সঙ্গে মুখে বা নাকে ঢুকে গেলে বাড়তি বিপদ দেখা দিতে পারে। ঘন তুষার জমে গেছে, এমনকি পাহাড়ের পাদদেশেও। বেশ কয়েকবার হোঁচট খেল রোয়ানটা। পড়ে যাওয়ার উপক্রম হলেও শেষ মুহূর্তে সামলে নিল। এমনিতে ক্লান্ত ছিল ঘোড়াটা, বিশ্রামের সুযোগ হয়নি। যেহেতু প্রায় সারাদিন ছোটাছুটির মধ্যে ছিল, আর এমন আবহাওয়ায় ওটাকে ছোটানো নিষ্ঠুরতা হয়ে যাচ্ছে, কিন্তু উপায়ও নেই। বাতাসের জোরও আছে বেশ। বাতাস ঠেলে এগোনোর সময় ওদের মনে হচ্ছে যেন ঠান্ডা লোহার দেয়াল ঠেলতে হচ্ছে। কানে ঢুকে যাচ্ছে ঠান্ডা বাতাস। সময় লাগলেও এগিয়ে চলল জেমি। আচমকা পিছলে গেল রোয়ানের পা। হুড়মুড় করে পড়তে গিয়েও কিভাবে যেন সামলে নিল। হাঁটু গেড়ে হ্যাঁচড়ে প্যাঁচড়ে উঠে দাঁড়ালো প্রভুভক্ত ঘোড়া। দাঁড়াতে সক্ষম হলো যখন, তখন থরথর করে পুরো দেহ কাঁপছে ওঠার। সহসা উল্লসিত হলো জেমি টেইলসের হদিশ মনে পড়েছে। 20 গজ সামনে এক চিলতে খোলা জায়গা দেখতে পাচ্ছে। একটু ডান দিকে হঠাৎ নিচু হয়ে গেছে জমি। ঢালু হয়ে কয়েক ফুট নিচে চাতালের মতো তৈরি করেছে। এজন্যই হোঁচট খেয়েছে ঘোড়াটা। তুষারে ঢেকে যাওয়া ঢালু জমি ঠাউর করতে পারেনি বলে। সত্যি কি গুপ্ত গুহার কাছে পৌঁছেছে? যাচাই করতে দোষ কি? আনমনে ভাবল। না হয় 50 গজ পথ বাড়তি হাঁটলো রোয়ানটা। ক্ষীণ হলেও সম্ভাবনা রয়েছে, অন্তত তাই মনে হচ্ছে জেমির। ঘোড়ার মুখ ঘুরিয়ে ওটাকে সেদিকে যাত্রা করিয়ে দিল ও। পা বাড়াতে চাইল না ওটা। প্রথমে ইতস্তত করল, এক কদম বাড়িয়ে থেমে গেল মুহূর্তের জন্যে। তারপর আবার এক পা বাড়ালো। খুরের নিচে জমে থাকা তুষার এবং তারও নিচে শক্ত মাটির অস্তিত্ব টের পেতে আর দ্বিধা করল না। স্বচ্ছন্দ ভঙ্গিতে এগোলো। হঠাৎ জমকালো প্রকাণ্ড একটা কাঠামো দেখা দিল একপাশে। জেমি অনুমান করল ওটা থুরথুরে বুড়ো সেই স্প্রুসটা। রোহানটাকে প্রকাণ্ড গাছের কিনারে নিয়ে এলো জেমি। স্যাডল ছাড়ল। সারা শরীরে ব্যথায় জর্জরিত। এমন কোনো অস্থি, পেশি বা অঙ্গ নেই যেখানে ব্যথা বোধ করছে না। চাপ চাপ তীব্র ব্যথা। বিধ্বস্ত দেহে হাঁটবার মতো শক্তি নেই। কিন্তু রোয়ানটার উপর আর কতই বা অত্যাচার চালানো যায়। সামর্থ্যের সীমার কাছাকাছি পৌঁছে গেছে ওটা। বাঁচতে হলে পরস্পরকে দরকার হবে ওদের। বিশেষ করে রোয়ানটাকে ছাড়া জেমির চলবেই না। এখান থেকে হেঁটে এগোবে বলে স্থির করেছে জেমি। টেইল চিনতে পারবে আশা করছে। গাছপালা, পাথর ও বোল্ডার সারির ফাঁক ফোকর গুলে এঁকে বেঁকে চলে গেছে অস্পষ্ট সংকীর্ণ টেইল। বিপজ্জনকও বটে। কোথাও কোথাও প্রায় দুর্লঙ্ঘ, কিন্তু পেরোনো একেবারে অসম্ভব নয়। ঘোড়ার লাগাম হাতে হাঁটতে শুরু করলো জেমি। সীমাহীন কষ্ট হচ্ছে, কিন্তু ভুলে থাকবার চেষ্টা করছে। নিজেকে বোঝাচ্ছে গন্তব্যে পৌঁছাতে না পারলে নিশ্চিত মৃত্যু। ঠান্ডায় অসাড় হয়ে যাওয়া পায়ে সারা ফিরে
পেতে প্রায় পা ঝাড়ছে, থপথপ করে পা ফেলছে। এগিয়ে চলল ওরা। সময় জ্ঞান সম্পর্কে আগেই তালগোল পাকিয়ে ফেলেছে, বরং তীব্র ঠান্ডা আর ঝড়ো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে গিয়ে ব্যস্ত থাকছে সারাক্ষণ। টেইলের দিকেও নজর রাখতে হচ্ছে। পথ ভুল করতে চায় না জেমি। অনির্দিষ্টকাল পর্যন্ত পথ চলার শক্তি ঘোড়া বা ওর কারণই নেই। অচিরেই তাই একটা আশ্রয় খুঁজে পেতে হবে। শরীর প্রায় ভেঙে পড়ছে, অবাধ্য ইচ্ছে জাগছে। অত চেষ্টা করে কি লাভ? তার চেয়ে বরং হাল ছেড়ে দিয়ে টেইলে শুয়ে পড়ুক। ঠান্ডায় জমে গিয়ে মারা যেতে খুব বেশিক্ষণ লাগবে না। মরণে সব দুর্ভোগ, কষ্ট বা ভোগান্তি থেকে চিরদিনের জন্যে মুক্তি মিলবে। সর্বাঙ্গে ব্যথার চোট ছড়িয়ে নিষ্ফল অগ্রযাত্রার মানে হয় না, যেখানে আদেও কোনো আশ্রয় ওদের ভাগ্যে নাও জুটতে পারে। কতক্ষণ এগিয়েছে জানে না জিমি, কিন্তু ক্ষীণ আশা নিয়ে কষ্ট হলেও এগিয়ে চলেছে। মনকে বুঝিয়েছে এখন একটাই লক্ষ্য, যেভাবে হোক খুঁজে পেতে হবে একটা আশ্রয়। অন্য সব কিছুই বাতিল করে দিয়েছে। বিরূপ আবহাওয়া, পেছনের শত্রু কিংবা বিপদের আশঙ্কা সব বিস্মিত হয়েছে। মাথা গুঁজবার মতো জায়গা হলেই চলবে। পাহাড়ি চাতাল, কাত হয়ে পড়া গাছের গুড়ি বা প্রাকৃতিক গুহা, যে কোনো কিছু। আশ্রয় আর আগুন দুটোই এখন প্রাণ বাঁচানোর অবলম্বন হয়ে দাঁড়িয়েছে ওদের জন্যে। থেমে সময় নিয়ে চারপাশে উৎসুক দৃষ্টি চালালো জেমি। বাতাসের তোড়ে চোখ খুলতে পারছে না। ওহো, 4 হাত ব্যাসের কোনো জায়গা চোখে পড়ল না, যেখানে ঘোড়াকে নিয়ে মাথা গুঁজতে পারবে। আছে অমন জায়গা, কিন্তু তীব্র বাতাস থেকে রক্ষা পাবে না। বাতাসকে ঠেকানোর মতো সামান্য আড়ালও নেই। চারদিকে পড়ে আছে টনকে টন তুষার, ঘন হয়ে জমা হয়েছে সর্বত্র। আর আছে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা নানা জাতের গাছ। ঝড়ো বাতাসের শব্দে মনে হচ্ছে চাবুক চালাচ্ছে কেউ। উড়ন্ত তুষারকণা ঠান্ডা হুল ফোটাচ্ছে নাকে মুখে। ইতোমধ্যে ব্যান্ডানা দিয়ে নাক মুখ ঢেকে নিয়েছে জেমি। এতে অন্তত নিঃশ্বাস নিতে পারছে ঠিক মতো। চোখ দুটো যদি ঢাকতে পারত কিছু দিয়ে। এগিয়ে চলল ওরা। একটু পর আবার থামলো জেমি। পিছন ফিরে দূরত্ব অনুমান করলো। ট্রেল খুঁজে পাওয়ার পর থেকে কতটা এগিয়েছে? 60 মাইল না আধ মাইল, কিংবা তারও বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। মাথা ঠিকমতো কাজ করছে না, ভোতা ভোতা লাগছে সবকিছু। ভাবনা চুলোত হয়ে গেছে। মরিয়া হয়ে ভাবতে চেষ্টা চালালো ও। পরিচিত টেইলের ধারে কাছে কি আশ্রয় নেয়ার মতো জায়গা ছিল? না, পুরোটাই ওর অবসন্ন ও উদ্ভ্রান্ত মস্তিষ্কের কল্পনা। পশ্চিমে রাইডার মাত্রই পথ চলবার সময় আশপাশে তীক্ষ্ণ নজর রাখে। প্রকৃতির নানা বৈচিত্র্যের খুঁটিনাটি মগজে গেঁথে পরে কাজে লাগতে পারে ভেবে। এই ট্রেইলে আগেও এসেছে জেমি। তখন কি আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা চোখে পড়েছিল? মনে করতে পারল না। এগিয়ে চলল জেমি। হাঁটছে তো হাঁটছেই। এখন আর কোনো বোধশক্তি নেই। নিষ্প্রাণ চুলত ও অপ্রকৃতিস্থ চলা, গন্তব্যহীন। হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে গেল জেমি। ওর মনে হলো পা দুটো বিশ্বাসঘাতকতা করেছে। ভারী দেহের ওজন আর বইতে চায় না। মুহূর্ত কয়েক পরে থাকলো ওভাবে। জমে থাকা তুষারের বুকে দেবে গেছে মুখ, কিন্তু গ্রাহ্য করল না। করবে কিভাবে? আদপে শরীরে তেমন কোনো অনুভূতিই নেই। এত দুর্ভোগ সব অর্থহীন মনে হচ্ছে। পাজরে ঘোড়ার নাকের খোঁচা খেয়ে সংবিত ফিরে পেল জেমি। রোহানটাকে উঠে দাঁড়ানোর তাগিদ দিচ্ছে। ঝাড়া 2 মিনিট একইভাবে পড়ে থাকলো। তারপর বুকের নিচে দুহাত এনে উঠে দাঁড়ানোর প্রয়াস পেল। বরফ, হাতের নিচে বরফ। ঠিক এ কারণে পিছল খেয়ে পড়ে গিয়েছিল। তুষারের পাতলা স্তরের নিচে জমাট বরফ। কষ্টে শিষ্টে উঠে দাঁড়ালো জেমি। দাঁড়িয়ে থাকলো একই জায়গায়। ঝড়ো ও ঠান্ডা বাতাসে জড়সড় হয়ে গেছে দু কাঁধ। তবে সক্রিয় হয়ে উঠেছে
মগজ। বরফ মানেই পানি। এটা নিশ্চয় সেই নদী। ইন্ডিয়ান বুড়োকে বলেছিল। শীতের কারণে নদীর পানি জমে গিয়ে বরফে পরিণত হয়েছে এবং তার উপর তুষার জমেছে। নদীর উৎপত্তি এক ঝর্ণা থেকে, আর ঝর্ণার ঠিক নিচেই রয়েছে গুহাটা, যার খোঁজে এদিক এসেছে। আদপে কি কোনো গুহা আছে? ইন্ডিয়ানের কাছে শুনেছিল, পরখ করতে কখনো এত দূর আসেনিও। পাহাড়ের দিকে ফিরে ধীর পায়ে এগোলো জেমি, সতর্ক যাতে ফের পিছল না খায়। বরফের মসৃণ পৃষ্ঠ আলগা তুষারের কারণে পিচ্ছিল হয়ে গেছে। পায়ের তলায় বরফের উপস্থিতির মানে হচ্ছে নদী ধরে এগোনো। অন্ধের মতো ওকে অনুসরণ করছে রোয়ান। কিছুক্ষণ পর জেমির মনে হলো বাতাসের দাপট কমে গেছে, কিংবা ভুলও হতে পারে। হয়তো পুরোটাই ওর কল্পনা। একবারে এক কদম ফেলছে, অস্বাভাবিক ধীর হয়ে গেছে চলা, কিন্তু তবুও এগোচ্ছে তো। ঝড়ো হাওয়া এখন আর বইছে না, কিংবা বলা উচিত ওদের গায়ে লাগছে না। সম্ভবত জেমি অনুমান করলো কোনো ক্লিফের পিছন দিকে এসে উপস্থিত হয়েছে, তাই বাতাসের তোর ওদেরকে পাচ্ছে না। সুস্থিরভাবে চিন্তা করতে পারছে না। একে মাথায় আঘাত পেয়েছে, তাই প্রচণ্ড ঠান্ডায় গুলিয়ে গেছে চিন্তা ভাবনা। ঠিকমতো ভাবতে পারছে না। যুক্তিতর্ক দিয়ে বিচার করে, সম্ভাবনা হিসাব করে সিদ্ধান্ত নেওয়া দরকার। অথচ হাত পায়ের মতো মস্তিষ্ক ঠান্ডায় জমে গেছে যেন। তবে তারপরও যতটা বোধশক্তি অবশিষ্ট আছে, তাতে জেমি পরিষ্কার বুঝতে পারছে শিগগিরই কোনো আশ্রয় খুঁজে পেতে হবে, নইলে নির্ঘাত ঘোড়াসহ পটল তুলবে। আবার হুমড়ি খেয়ে পড়ে গেল জেমি। এবার উঠতে আগের বারের চেয়ে বেশি সময় লাগলো। বিকলাঙ্গ মানুষের মতো আড়ষ্ট ও অস্বাভাবিক ধীর গতিতে পা বাড়ালো। অনুভব করলো সামনের দিকে উঁচু হয়ে গেছে বরফ, কিংবা উঁচু হচ্ছে। খাড়া ঢাল ধরে নেমে আসা ঝর্ণার পানি জমা হয়েছে ঠিক দুহাত দূরে। ঝর্ণা হয়ে পরে নদীর আকারে ফেলে আসা পথের দিকে চলে গেছে। তবে সবই এখন জমাট বরফ। ডান দিকে সরে গেল জেমি। যদ্দূর মনে পড়ছে, ঝোপঝাড়ের কাছে কোথাও রয়েছে গুপ্ত গুহাটা। নদীর কিনারে জন্মানো ঝোপ প্রায় দেয়াল তৈরি করেছে। ডালপালায় ভরা, পরস্পরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এর মাঝে ফোকর খুঁজে পাওয়া দুষ্কর। এগিয়ে চলল না বলে, বরং বলা উচিত ঢালু পাড় ধরে উঠতে হলো। এবার আছাড় খেলো রোয়ানটা। ওটাকে তুলতে গিয়ে বেশ কসরত করতে হলো জেমিকে। গোরাকে সাহায্য করতে গিয়ে নিজে হাঁপিয়ে গেল। টের পেল ক্লান্তিতে পর্যদস্ত লাগছে। দম নিয়ে বুক ভরতে পারছে না। যখন লম্বা দম নিচ্ছে, বুকের পাশে তীব্র ব্যথার ছুরি বসিয়ে দিচ্ছে যেন কেউ। সামনে বড়সড় ও কালো কি যেন রয়েছে। ভালো করে তাকাতে দেখলো ঝোপঝাড়ের মাঝে খানিকটা ফাঁক রয়েছে। ফারাক বরাবর ফারাক বরাবর ফাঁক বরাবর এগিয়ে গেল জেমি। ঘোড়াকে টেনে পার করালো। বিস্ময়ের সঙ্গে টের পেল গায়ে জোরালো ঠান্ডা বাতাস লাগছে আবার। দস্তানা পরা হাত তুলে মুখে বোলালো। অনুভব করলো ঠান্ডায় হাত প্রায় জমে যাওয়ার দশা। মুখের ত্বকের একই অবস্থা হয়েছে। সামনে অপরিসর একটা পথ দেখতে পাচ্ছে। খোলা মুখও বলা যেতে পারে। কিসের মুখ কে জানে। তবে এখন আর কোনো কিছুরই পরোয়া করা যাবে না। সুযোগ নেই। পথ যেখানে নিয়ে যায় ওকে, তাই যাবে। পেছন ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে অনেক আগেই। 20 গজ এগোনোর পর হঠাৎ সামনে কালচে একটা গহ্বর দেখতে পেল। গুহার মুখ। প্রথমে ঠিক বিশ্বাস করতে পারল না ও। শঙ্কিত মনে ভাবল হয়তো অবসন্ন মস্তিষ্কের কল্পনা এটা। কিন্তু কিছুক্ষণ পরও যখন ওটা গায়েব হলো না, রাজ্যের স্বস্তি অনুভব করলো জেমি। তস্ত পায়ে ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে গুহার ভিতর ঢুকে পড়ল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার, নীরব স্থবির। তীক্ষ্ণ দৃষ্টি চালালো, কিন্তু দেখা দূরে থাক, কিছু ঠাউরও করতে পারল না। হাত দুটো অবশ হয়ে গেছে প্রায়। অনুভূতি শূন্য ও ভারী ঠেকছে। এক একটা আঙুল যেন ছোট আকারের এক একটা গদা। সারা ফিরে পাওয়ার জন্যে হাত ঘষল পরস্পরের সঙ্গে। উরুতে মেসেজ করলো। শেষে
দুহাত ঢুকিয়ে দিল বগলে। কিছুক্ষণ চেপে ধরে রাখল। শরীরের দশা যে আঙুলের চেয়ে ভালো তা বলা যাবে না। আড়ষ্ট পায়ে ধীর গতিতে হাঁটতে শুরু করলো। শরীর খাটালে হাত পায়ের আড়ষ্টতা কেটে যাবে। এবার দুহাত দিয়ে রোয়ানের পিঠ থেকে জমে থাকা তুষার সরিয়ে দিল। কাজের ফাঁকে সারাক্ষণই পা দুটোকে খাটাচ্ছে, যেন সৈনিকের মতো লেফট রাইট করছে। চলাফেরার মধ্যে থাকতে হবে, নইলে জমে যাবে। এতক্ষণ আশ্রয়ের খোঁজে চলছিল বলে শরীরে লাগাতার তাপ তৈরি হয়েছে, তাই প্রচণ্ড ঠান্ডা ওকে কাবু করতে পারেনি। কোনো রকমে টিকে ছিল গুহার আসা পর্যন্ত। আশ্রয় খুঁজে পাওয়ায় কার্যত হাঁটা চলা ফুরিয়ে গেছে। এতে খুশি হওয়ার সুযোগ নেই, বরং এটা হতে পারে নতুন বিপদ, চরম সর্বনাশ। ঠান্ডা স্বল্প সময়ে আঘাত হানবে, শরীরে লাগাতার তাপ তৈরি করে যেতে হবে। কোনো অঙ্গকে বেকার রাখা যাবে না, তাতে আড়ষ্ট হয়ে যাবে, বিশেষ করে হাত পায়ের আঙুল। শেষ পর্যন্ত ওগুলো পুরোপুরি অচলও হয়ে যেতে পারে। তাই চলাফেরার মধ্যে থাকতে হবে। ইতিমধ্যে অন্ধকারে কিছুটা হলেও সয়ে এসেছে চোখ। আবছাভাবে গুহার ভিতরটা দেখতে পাচ্ছে। সব মিলিয়ে এর ব্যাসার্ধ হবে 20 ফুট, যার মধ্যে দীর্ঘ দুটো প্যাসেজ ঠাউর করতে পারছে, যদিও ওগুলো এ মুহূর্তে গাঢ় দেখাচ্ছে। এদিক ওদিক শুকনো কাঠ আর লতাপাতা পড়ে আছে। স্পষ্ট যে আগেও এখানে ক্যাম্প করেছে কেউ কেউ। মাথার উপর ছোট একটা খোলা মুখ রয়েছে গুহার, পাথুরে ফাটল বলা চলে। ভিতরে আগুনের কুণ্ডে তৈরি ধোঁয়া অনায়াসে বেরিয়ে যাবে ও পথে। পা ঝাড়ল যখন, জেমে টের পেল পা দুটো কাঠের টুকরোর মতো লাগছে। ভারী আড়ষ্ট ও অসার। গ্রাহ্য না করে পা ঝেড়ে গেল কিছুক্ষণ। তারপর আগুন জ্বালানোর আয়োজন করলো। গুটি কয়েক শুকনো কাঠি জড়ো করলো এক জায়গায়। দেয়াশালাইয়ের কাঠি ধরাতে গিয়ে টের পেল কাঠি ঠিকমতো ধরতে পারছে না। শরীরের সব কলকবজা সচল করা দরকার, হয়ে যাবে। শুধু চলাফেরার মধ্যে থাকতে হবে। হিমশীতল বাতাস নেই বলে ধীরে ধীরে হলেও সুস্থির হবে। শরীরের স্বাভাবিক কার্যকলাপ পুনরুদ্ধার করতে পারবে। উষ্ণতা পেলে সবকিছু ক্রমে স্বাভাবিক হয়ে আসবে। স্যাডেলের ভার থেকে রোয়ানকে মুক্তি দেওয়া দরকার। পেটি ঢিলে করতে গিয়ে বেশ কসরত করতে হলো। আড়ষ্ট আঙুলে ঠিকমতো ধরতে পারছে না। শেষে রোয়ানের পিঠ থেকে স্যাডলটা খসাতে সমর্থ হলো। কম্বল তুলে নিয়ে পাথুরে দেয়ালের সঙ্গে বাড়ি মারল। ঝাড়াঝাড়ির ঝামেলায় গেল না। স্যাডলে আটকে পড়া বেশিরভাগ তুষার ও বরফ খসে পড়ল। এবার সযত্নে মুছে দিল রোয়ানের পিঠ। ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা জমে আছে, শেষে দলাই মলাই করে দিল। একই সঙ্গে দুজনেরই উপকার হলো। ঘোড়ার শরীর গরম হয়ে উঠল। জেমির নানা অঙ্গের আড়ষ্টতাও চলে গেল। দীর্ঘ সময় পরে হলেও ঠান্ডাজনিত শারীরিক জড়তা কাটিয়ে উঠতে সক্ষম হলো জেমি ট্র্যাভালিয়ান। সারা শরীরে রক্তপ্রবাহ সচল হয়েছে। হাঁটু কেড়ে বসে ছোট ছোট কয়েকটা শুকনো ডাল জড়ো করল। সঙ্গে মেশালো পাইনের শঙ্কু ও ইঁদুরের পরিত্যক্ত বাসা থেকে সংগ্রহ করা কিছু জালিকা। এবার খুব সতর্কতার সঙ্গে শুকনো পাতা যোগ করল। দেয়াশালাইয়ের কাঠি জ্বালাতে এবার সমস্যা হলো না। ছেলেবেলায় দেয়াশালাইয়ে আগুন জ্বালাতে এক কাঠির বেশি লাগতো না বলে গর্ববোধ করত জেমি। বহুদিন পর এবারও তার ব্যতিক্রম হলো না বলে সন্তুষ্ট বোধ করল। মিনিট খানেকের মধ্যে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল কয়েক গজের মধ্যে। লক লক করে জ্বলছে শিখা। আগুনে আরো জ্বালানি যোগ করল। উষ্ণতার লোভে সামনে হাত বাড়িয়ে দিল। আরামদায়ক উষ্ণতার সঞ্চারে শরীরে নতুন করে প্রাণ চাঞ্চল্য টের পাচ্ছে। পর্যাপ্ত আলো যেহেতু আছে, এবার পারিপার্শ্বিকের দিকে নজর দিতে মনস্থ করল। যতটা অনুমান করেছিল, গুহাটা তার চেয়েও বড়। সবটা আলোকিত হয়নি বটে, তবে আবছাভাবে হলেও চোখে পড়ছে। দেয়ালের সঙ্গে বিস্তর জ্বালানি কাঠ জমিয়ে রাখা, জীর্ণ টিনের বালতি, কয়েকটা ইন্ডিয়ান পাত্র, কলসি ছাড়াও দড়ির হারনেসে তৈরি টুকিটাকি জিনিস রয়েছে। সন্দেহ নেই কোনো এক ইন্ডিয়ান গুহাটা ব্যবহার করত। দরজার কাছে এসে
আজলা ভরে তুষার তুলে নিল, গলে গিয়ে বরফ হওয়ার জন্যে আগুনের পাশে রেখে দিল। তুষার বা বরফ শুধু গলবেই না, গরমও হবে। সামান্য গরম হওয়ার পর পানি নিয়ে রোয়ানের কাছে চলে এলো, খাওয়ালো ওটাকে। ঘোড়াকে বেশ সন্তুষ্ট ও কৃতজ্ঞ দেখালো পানি পেয়ে। কফি পটে তুষার সংগ্রহ করে আগুনের উপর চাপিয়ে দিল। কফি তৈরি হতে মিনিট 10 বেশি লাগলো না। পানি ফুটছে। এভাকে উইনচেস্টার ও পিস্তল দুটো মুছল জেমি। চিন্তিত দৃষ্টিতে কোল্ড দুটো খুঁটিয়ে দেখল। বেশ দামি ও দুর্লভ জিনিস। ঝামেলা এড়িয়ে চলতে অভ্যস্ত হলেও কখনো এ দুটোকে কাছছাড়া করেনি ওর বাবা। সারাক্ষণ সঙ্গে রাখত। ব্যাপারটা এই প্রথম হলেও কৌতূহলী করে তুলছে জেমিকে। কেন, আজীবনই বাবাকে মনে প্রাণের নিরীহ হিসাবে দেখেছে ও। এমন নিরীহ মানুষ কেন সঙ্গে জোড়া পিস্তল বয়ে বেড়াবে সারাক্ষণ? জনসম্মুখে কখনো বয়ে বেড়াতো না বটে, কিন্তু সঙ্গে রাখত। আর জেমি কখনো তাকে ড্র বা ব্যবহার করতেও দেখেনি। শুধু সাফ সুতরো করবার সময় পিস্তল বের করত জন ট্যাভালিয়ন। সহসা ওর উপলব্ধি হলো, আসলে বাবা সম্পর্কে ওর জ্ঞান খুব সীমিত। সীমিত আদপে বোধহয় কিছুই জানা নেই। বাইরে উদ্দাম ঝড় নিষ্ঠুর আক্রোশে হামলে পড়েছে প্রকৃতির উপর। তবে গুহার ভিতরে বসে টের পাওয়া যাচ্ছে না। কিন্তু ঠান্ডা আছে ঠিকই। আগুনের কাছে বসে আছে জেমি। উষ্ণতার নৈকট্য ছাড়তে পারছে না। দেয়ালে আজগবি নৃত্য জুড়ে দিয়েছে ছায়ারা। রহস্যময় পরিবেশ নয় বটে, কিন্তু রহস্যময় ও নিঃসঙ্গ একজন মানুষকে নিয়ে ভাবতে শুরু করলো জেমি। ওর বাবাকে নিয়ে খণ্ড খণ্ড কিছু ঘটনা মনে পড়ছে ওর। ছেলের প্রতি মমতা প্রকাশে বড় আড়ষ্ট ছিল জন ট্রেভালিয়ন, বিশেষ করে স্ত্রী মারা যাওয়ার পর। জেমির মার মৃত্যুর পর নিজেকে হারিয়ে ফেলেছিল মানুষটা। মাকে নিয়ে প্রায় কখনোই আলাপ করতো না ওরা। জেমি যদি কখনো মায়ের প্রসঙ্গ তুলতো, হয় ভিন্ন প্রসঙ্গে চলে যেত জন, কিংবা উঠে চলে যেত কামরা থেকে। একটা কথাও বলতো না। আগে এর অর্থ বুঝতে না পারলেও এখন জেমির মনে হচ্ছে বাবা কখনোই মনে করতো না মা মারা গেছে, যেন কোথাও আছে এবং ঠিক চলে আসবে। বাবার ছবি কল্পনা করলো জেমি। ভেলভেট কলারের জীর্ণ ফ্রক কোট পরা বিষণ্ণ একজন মানুষের ছবি। নিঃসঙ্গ স্বল্পভাষী ভাবুক একজন লোক, কিংবা হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত। তবে সবকিছুর পরও এক ধরনের প্রচ্ছন্ন আভিজাত্য ছিল তার চলাফেরায়। খুব কম মানুষের মধ্যে এটা দেখেছে জেমি। বাবা সম্পর্কে ওর ধারণা এত কম কেন? নির্দিষ্ট কোনো কারণে এ গোপনীয়তা, নাকি নিজের পরিবার বা অতীত সম্পর্কে বলতে অনীহা ছিল জনের? যদি সত্যি পরিবার বা অতীত বলে কিছু থেকে থাকে, কোথায় জন্ম হয়েছিল বা বড় হয়েছে, কেন পশ্চিমে এসেছিল, বা কোথায় মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল, এসবের কিছুই জানে না জেমি। সত্যি কথা হচ্ছে, এ মুহূর্তে এ মুহূর্তের আগে এ নিয়ে ভাবেও নি কখনো। একটা ঘটনা মনে পড়ল। এক হোটেলে উঠেছিল বাপ বেটা। পত্রিকায় কি একটা খবর পড়ে অস্থির হয়ে পড়েছিল বাবা। মুহূর্তে রেগে গিয়েছিল খুব। পত্রিকাটা মুড়ে বান্ডিল বানিয়ে সক্রোধে ছুঁড়ে মেরেছিল মেঝেয়। বাবার মুখ দেখে বিস্মিত হয়েছিল জেমি। রাগে লাল হয়ে গিয়েছিল, অথচ জীবনে কখনো তাকে রাখতে দেখেনি। যাই করো বাছা, ক্ষুব্ধ ও অসন্তুষ্ট স্বরে ওকে পরামর্শ দিল জন টেভালিয়ন। পড়াশোনা করতে হবে। জীবনে যাই করো, বড় হতে গেলে পড়াশোনা ছাড়া উপায় নেই। ঠান্ডা পড়ছে বেশ। গুহার মুখে চলে এলো জেমি। দমকা ঝড়ো বাতাস, মাঝে মধ্যে নিষ্ফল আক্রোশে ঢেউ মারছে ভিতরে। তবে মুখ সরু বলে ততটা ঢুকতে পারছে না। তুষারপাতের মাঝে শোন দৃষ্টি চালালো ও, কিন্তু কিছুই দেখতে পেল না। অস্পষ্ট টেইল ধরে এখানে চলে এসেছিল। গুহার অবস্থান বা আশপাশ দেখে বোঝা যাচ্ছে না মূল টেইল থেকে কত দূরে এসেছে। তুষার ঝড়ের কারণে ওদেরকে হয়তো দেখতে পাবে না কেউ, কিংবা এ গুহাও চোখে পড়বে না। কিন্তু ঝড় থেমে গেলে কি দেখতে পাবে? ফের অস্ত্রগুলো পরীক্ষা করলো জেমি। স্তূপ করে রাখা লাকড়ি থেকে প্রমাণ সাইজের একটা চেলা কাঠ তুলে নিয়ে আগুনে যোগ করলো। ইতোমধ্যে যথেষ্ট গরম হয়ে উঠেছে গুহার ভিতরটা। উষ্ণ না হলেও আরামদায়ক, অন্তত ঠান্ডায় জমে যাবে না ওরা।
শত্রুদের চিন্তা ঢুকলো মাথায়। কি করবে মিলসরা? পুরানো জীর্ণ কেবিনে কাটিয়ে দেবে রাতটা, না বেরিয়ে এসে খোঁজাখুঁজি করবে? না বেরিয়ে এসে খোঁজাখুঁজি করবে। খাবার সামান্য বাকি ছিল, ঠিক কতটা জানা নেই জেমি, তবে বেশি হওয়ার কথা নয়। 4 জনের জন্য খুবই অপর্যাপ্ত হবে। একজন কিচ্ছুতা সাধন করলে বড়জোর 1 সপ্তাহ চালিয়ে নিতে পারবে, কিন্তু একাধিক লোকের কোনো ক্রমেই 2-1 দিনের বেশি চলবে না। যা আবহাওয়া নিশ্চিত ধরে নেওয়া যায়, আগামী 2-4 দিনের মধ্যে কেবিনে আটকা পড়ে যাবে মিলসরা। অপর্যাপ্ত খাবার ও ঠান্ডার কারণে 4 জনের মধ্যে 2 জন যদি পোটল তোলে, মোটেই বিস্ময়কর ব্যাপার হবে না। আগুন আর দেয়ালের মাঝখানে বিছানা তৈরি করলো জেমি। অস্ত্রগুলো পাশে রেখে শুয়ে পড়ল। দুহাত পরস্পরের সঙ্গে বেঁধে মাথার নিচে নিয়ে গেল। গুহার অন্ধকারাচ্ছন্ন সিলিংয়ের দিকে চেয়ে ভাবতে শুরু করলো বাবার কথা। বাবার সঙ্গে তেমন অন্তরঙ্গ সময় কাটেনি ওর, যতটা কাটাতে পারত। পরিষ্কার অন্তরঙ্গতা ছিল না, তবে সবসময় বাবার স্নেহ বা মমতা ঘিরে ছিল ওকে। এখন বুঝতে পারছে জেমি, অদৃশ্য একটা দেয়াল বা দূরত্ব সবসময় ছিল 2 জনের মধ্যে। বার কয়েক সেই দেয়াল ভেঙে ফেলতে চেয়েছিল জন ট্যাভালিয়ন। জেমির অনুমান, হয়তো নিজের বা পরিবারের সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু জেমির নিজেরই মানসিকতা বা মুড ছিল না। কখনো কখনো রীতিমতো আচরণ রুদ্ধ আচরণ করেছে জেমি, এবং এখন তা মনে করে লজ্জিত বোধ করছে। বাবা ওকে বিশেষ কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু উঠতি বয়স ছিল বলে আত্মকেন্দ্রিক ছিল জেমি। নিজস্ব ভাবনা নিয়ে ব্যস্ত থাকতো সারাক্ষণ। তাই বাবার অতীত বা ছেলেবেলা সম্পর্কে সবিস্তারে জানবার ইচ্ছে হয়নি। ঠিক এ কারণে বাবা ওকে যা বলতে চেয়েছিল কখনোই জানা হয়নি। ঝিমুনি এসে গেছে। ক্লান্ত দেহে মৃত বাপকে নিয়ে ভাবছিল। এ সময় যা হয় ওর মনে হলো স্বপ্ন দেখছে। অতীতের এক ঘটনা ভেসে উঠল মানসপটে। আমরা ফিরে যাচ্ছি না কেন? মা জানতে চাইছে বাবার কাছে। এমন কিছু কি ঘটেছে যে ফিরে যাওয়া সম্ভব নয়? বাবার জবাব মনে করতে পারল না জেমি। যদি আদেও জবাব দিয়েও থাকে, শুনতে পায়নি ও। কিন্তু মার পরের কথাটা ঠিকই শুনেছে। সবার কথা ভাবছি না আমি, চিন্তা করছি শুধু তোমাকে নিয়ে। অনেক দেরি হয়ে গেছে। জন ট্যাভালিয়নের জবাব। আগের মতো নেই অবস্থা, পুরোপুরি বদলে গেছে। মিনিট কয়েক পর যোগ করল, অতীতকে খোঁচানো মনে হয় না, আবার নতুন করে শুরু করা উচিত। ওরা এসব না জানলেই ভালো হয়। বয়স একেবারে কম ছিল তখন জেমির, বড়জোর 8-10 হবে। কথাগুলোর তাৎপর্য বুঝতে পারেনি তখন, বুঝবার কথাও নয়। কিন্তু তারপরেও কেন মনে রেখেছে? এখনই বা কেন মনে পড়ল? বাবা তো নেই, মারা গেছে। কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি তার, খুন হয়েছে। বাবা সম্পর্কে যে যাই মনে করুক, একটা বিষয়ে জেমি সুনিশ্চিত, হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না জন ট্যাভালিয়ন। কোনো কাজে শেষ পর্যন্ত ব্যর্থ হবে জেনেও ঠিকই চেষ্টা চালিয়ে যেত। সারা জীবন এমনই দেখে এসেছে ও, শুধু সেদিনের ওই ব্যাপারটা ছাড়া। অতীত খুঁড়ে রহস্যময় কিছু একটা নতুন করে শুরু করতে অনীহা ছিল তার। বাবা জুয়া খেলার অভ্যাসের নেপথ্যের কারণ নিয়ে ভাবতে শুরু করলো জেমি। মা জীবিত থাকতে কখনো তাস ছুঁয়েও দেখেনি জন ট্যাভালিয়ন। সঠিক করে বললে আসলে বছর 2-3 ধরে গড়ে উঠেছে অভ্যাসটা। এক রাতের কথা স্পষ্ট মনে আছে ওর। চরম বিতৃষ্ণার সঙ্গে এক পেটি তাস ছুঁড়ে ফেলেছিল জন। স্বগক্তির সুরে বলল, এটা ধরে কোনো লাভই হচ্ছে না। যথেষ্ট ভাগ্য যাচাই করা হয়েছে, এবার বোধহয় ক্ষান্ত হওয়া উচিত। অথচ খেলতেও ইচ্ছে হয় না। এতই যদি অপছন্দ, তাহলে ছেড়ে দিচ্ছ না কেন? জানতে চেয়েছিল জেমি। জায়গায় দাঁড়িয়ে থাকলো ওর বাবা, তখনই জবাব দিল না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দেয়ালের দিকে। শেষে বিড়বিড় করে বলল, এটাই একমাত্র উপায়। বিশেষ করে এখন সেফ একটা বড় দাও যদি জিততে পারি, ওই একটা জিনিসই চাওয়ার আছে আমার। তখন অবশ্য কথাটা বিশ্বাস করেনি জেমি, কিন্তু এখন করছে। আধা উষ্ণ গুহায়, শক্ত বিছানায় শুয়ে খণ্ড খণ্ড আরো কিছু ঘটনা
জোড়া দিয়ে সামগ্রিক একটা ছবি খাড়া করবার প্রয়াস পেল ও। মার মৃত্যুর পর একেবারে ছন্নছাড়া হয়ে পড়ে বাবা। জীবনে কোনো লক্ষ্যই তার ছিল না, চাওয়া পাওয়া ছিল না, বিশেষ করে নিজের জন্যে। পকেটে পর্যাপ্ত টাকা থাকলেও খরচ করতো না। নিজস্ব আয়েস দূরে থাক, ন্যূনতম চাহিদাও অগ্রাহ্য করত। হঠাৎ জন ট্রাভালিয়নের বড়সড় একটা দাও মারবার খায়েশের কারণ উপলব্ধি করতে সক্ষম হলো জেমি। ওর জন্যে বিছানায় উঠে বসলো জেমি। আগুনের দিকে চেয়ে দেখলো জোর কমে গেছে শিখার। উঠে দুটো কাঠের চেলা যোগ করলো। নিশ্চয় শুধু ওর জন্য এই পোকারে বিরাট অঙ্কের টাকা জিততে চেয়েছিল বাবা। আর কোনো কারণ থাকতে পারে? কয়েকবার ক্লিষ্ট মুখে জীর্ণ হয়ে যাওয়া জেমির কম্বলের তৈরি পঞ্চ আর তলা ক্ষয়ে যাওয়া বুট দেখেছে জন টেভালিয়ন। হ্যাটের অবস্থা ছিল এর চেয়েও জীর্ণ, প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছিল। ধেত, ক্ষুব্ধ স্বরে স্বীকারোক্তি করেছিল সে। ইচ্ছে হয় কথাটা শেষ করেনি বাবা। কি বলতে চেয়েছিল নিজের মনে রেখে দিয়েছে, জানা হয়নি কারো। হ্যাট তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি মেরে বেরিয়ে গিয়েছিল এবং সে রাতে $30 হেরেছে পোকারের আসরে। বলা বাহুল্য, ওই $30 একটা অংশ জেমির নিজস্ব কামাই ছিল। পরদিন সকালে বুনো ঘোড়াকে বশ করবার কাজ নিয়েছিল জেমি। প্রতিটির জন্য 50 সেন্ট, $6 কামাই হয়েছিল। 4বার ওকে পিঠ থেকে আছড়ে ফেলেছিল দুটো ঘোড়া, কিন্তু অদম্য জেদের কারণে ঠিকই সফল কাম হয়েছিল। একটা ঘোড়াও বাদ যায়নি, সবকটার পিঠে চড়তে সক্ষম হয়েছিল। সৎ পথে দ্রুত রোজগারের এটাই যখন সবচেয়ে সহজ উপায় ছিল, সুযোগ কাজে লাগাতে এতটুকু কার্পণ্য করেনি জেমি। এমনকি সেটা খুব ঝুঁকিপূর্ণ হলেও। একবার জেমির অসুস্থতার সময় রাতের পর রাত জেগেছিল বাবা, ওর শুশ্রূষা করত। জেমির তখন 11 বা 12 বয়স। সময়টা উপভোগ্য লেগেছিল ওর। একবারও বাবার স্বাস্থ্য নিয়ে ভাবেনি, চিন্তা করেনি রাতের পর রাত জাগা তার জন্য কতটা কষ্টকর বা ক্ষতিকর হচ্ছে। খানিকটা সুস্থ হওয়ার পর এক রাতে বিছানা ছেড়ে রান্নাঘরে ঢুকেছিল জেমি। বাবাকে বাসনকোসন ধুতে দেখতে পেল। গায়ে কিছু ছিল না বলে সেই প্রথম তার শরীরের বাম দিকে পাঁজরের নিচে বুলেটের জোড়া জখম চোখে পড়ল। এ নিয়ে মন্তব্য করেছিল জেমি, কিন্তু গ্রাহ্য করেনি বাবা। প্রায় অবহেলা ছলে আসলে এড়িয়ে গিয়েছিল। ভিন্ন প্রসঙ্গ তুলেছে, কিন্তু হাল ছাড়েনি জেমি। কয়েকবার জিজ্ঞাসা করবার পর বাবা জবাব দিয়েছিল, একবার গুলি লেগেছিল, দেখতেই পাচ্ছ এখন। আর সমস্যা নেই, ভালো হয়ে গেছে। ক্রমে উষ্ণ হয়ে ওঠা গুহার আলো আধারী পরিবেশে অতীত নিয়ে ভাবল জেমি। খণ্ড খণ্ড ঘটনা থেকে পরিপূর্ণ ও অর্থবহ একটা ছবি দাঁড় করানোর প্রয়াস পেলেও সফল হলো না। নিরেট কোনো উপসংহারে পৌঁছাতে পারল না। ব্যাপারটা ত্যক্ত করে তুলল ওকে। আসলে কে বা কি ছিল ওর বাবা? কেন সে ফিরে যেতে পারেনি বা সাহস করতে পারেনি? আর যদি পারত, সে জায়গা কোথায়? কোথায় ফিরে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করেছিল। ইতিমধ্যে শরীর কিছুটা গরম হয়ে উঠেছে, চাঙ্গা বোধ করছে ও। বিছানা ছেড়ে গুহামুখে চলে এলো। তুষারপাত বা ঝড়ের কোনো পরিবর্তন হয়নি। শুভ চাদর যেন ঢেকে রেখেছে পুরো প্রকৃতিকে। আকাশ থেকে লাগাতার নেমে আসছে পুতির দানার মতো ক্ষুদ্র ক্ষুদ্র হিমেল গুঁড়ো। ঝড়ো বাতাসে সন্ধ্যে নাচছে কখনো কখনো, উদ্দাম গতিতে ধেয়ে আসছে, কিংবা কখনো একেবারে সম্ভোগ গতি নিয়ে মাটিতে পড়ছে। গুহার বাইরে একপাশে ক্লিফের চাঙরের নিচে আড়াল আছে। তুষার পড়ছে না ওখানে, তবে হাড় কাঁপানো ঠান্ডা আছে ঠিকই। চাতালের মতো জায়গাটায় এসে দাঁড়ালো জেমি। শত্রুদের কথা মনে পড়ল। কে জানে কোথায় আশ্রয় নিয়েছে মিলসরা। পুরানো কেবিনে যদি আটকা পড়ে থাকে, একইভাবে যেমন এখানে আশ্রয় নিয়েছে জেমি, কারো বিপদই এতটুকু কম নয়। ভারী তুষারপাতে 10,000 ফুট উঁচু পাহাড়ে আটকা পড়বার পরিণাম ভালো হওয়ার কথা নয়। কপাল নেহাত ভালো হলে হয়তো প্রত্যেক প্রাণটা নিয়ে পাহাড় থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, কিন্তু সেটাও সময়ের ব্যাপার। কারণ
আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত টিকে থাকতে হবে এবং সেজন্য আশ্রয় ও সাপ্লাইয়ের যোগানের কোনো বিকল্প নেই। স্পষ্টত প্রস্তুতি ছাড়াই জেমিকে পাকড়াও করতে পাহাড়ে চলে এসেছিল মিলসরা। সঙ্গে যথেষ্ট সাপ্লাই আনা দূরে থাক, আদপে কল্পনাই করেনি এখানে আটকা পড়বে কিংবা এর সম্ভাব্য পরিণতি সম্পর্কেও ভাবেনি। যা পরিস্থিতি 2-1 দিনের মধ্যে তুষারপাত কমবে বলে মনে হয় না। কার্যত জেনে শুনে পাহাড়ে এলেও টেন্ডি মিলসদের দাওয়া খেয়ে নিরাপদ আশ্রয় থেকে বিতাড়িত হয়েছে জেমি। সঙ্গে হারিয়েছে অপরিহার্য সাপ্লাই। আর হটকারী সিদ্ধান্তের কারণে নিজেদের সমূহ বিপদ ডেকে এনেছে মিলসরা। তীব্র শীত থেকে রক্ষা পাওয়ার মতো পর্যাপ্ত উপকরণ বা খাবার দাবার দুপক্ষের কারো সঙ্গে নেই। এক অর্থে তাই জেমি বা মিলসদের বিপদ প্রায় সমমাত্রার। চাতালের কিনারে ঢলে পড়া একটা গাছ রয়েছে, ক্লিপের সঙ্গে ঠেকে আছে। বেশ আগের বলে শুকিয়ে গেছে। বিস্তর কাঠ পাওয়া যাবে। বড়সড় একটা ডাল ধরে টানাটানি করলো জেমি, কিন্তু সফল হলো না।